আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি বরগুনার কিছু আনসিন বিউটি আপনাদের সামনে দেখাবো, সাথে অভিজ্ঞতাগুলো শেয়ার করব, কিভাবে গিয়েছিলাম, কোথায় ছিলাম এবং সেখানকার খাবার বা আমার বাস্তবিক যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছে সবকিছুই। আমরা যে রিসোর্টে ছিলাম, রিসোর্টটির নাম হচ্ছে সুরঞ্জনা ইকো রিসোর্ট। এটা বরগুনাতে অনেক ফেমাস, যদিও মানুষ এই রিসোর্ট সম্পর্কে খুব ভালোভাবে জানে না। বাট আপনারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখতে পারবেন এবং দেখলেই আপনার মনে হবে যে একবার হলেও গিয়ে ঘুরে আসি। আমরা গিয়েছিলাম ঢাকা থেকে বরগুনাতে বাসে করে, গ্রিন ভিউ বাসে, আর সময় লেগেছিল 6 ঘন্টা। আমরা আসলে অনেক ভোরে পৌঁছাই, তো যেহেতু ওই সময় অনেক অন্ধকার ছিল তাই সুরঞ্জনা থেকে আমাদেরকে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দেয় আরডিএফ টাওয়ারে। সেখানে আমরা সকাল 9টা পর্যন্ত থাকি, তারপর সুরঞ্জনের উদ্দেশ্যে বের হই। যাওয়ার আগে আমরা গাজী কিচেন থেকে সকালে নাস্তাটা করে ফেলি, তারপর সেখান থেকে আবারও রিক্সা ঠিক করে সুরঞ্জনের উদ্দেশ্যে রওনা দিই। এই রিসোর্টে প্রতিদিন বাইরে থেকে অনেক পর্যটক ঘুরতে আসে। পর্যটকদের 100 টাকা করে টিকিট মূল্য দিতে হয়, তবে রিসোর্টে যারা থাকে সেই এরিয়াটা পুরোপুরি রেস্ট্রিক্টেড। রিসোর্টে ঢোকার পরেই আমার মনটা একদম ভালো হয়ে যায়, কারণ এখানে এত সুন্দর মৃদু একটা বাতাস আসছিল, আসলে এটা না গেলে ভাষায় প্রকাশ করে বলা যাবে না। আমরা যখন রিসোর্টে ঢুকছিলাম তখন সেখানকার মালিকের সাথে আমাদের দেখা হয়েছিল। উনি খুবই ওয়েলকামিং। এটা হচ্ছে মেইন এন্ট্রান্স জোনটা, এটা দিয়ে রিসোর্টে যাওয়া যায় এবং এই গেটটা অলওয়েজ লক করা থাকে, মানে যারা ডেইলি পর্যটক আসে তারা এখানে ঢুকতে পারবেন না। ডান পাশে যে কলা গাছগুলো আপনারা দেখছেন, এটা মেইনলি পাখিদের জন্য উৎসর্গকৃত। এখানে অনেক কলা ধরে এবং অনেক পেঁপে গাছ আছে যেগুলো মানুষ খায় না, শুধুমাত্র পাখিরা খায়। এই কাঠের ট্রেলটা দিয়ে মেইনলি আইল্যান্ডে আসতে হয়। আইল্যান্ডে 2টা রুম আছে, প্রতিটা রুমের ভাড়া পড়ে পার নাইট 4000 করে, আর এখানে একটা দোলনা আছে। তো আমরা ঢোকার পরেই সবাই দোলনায় বসে থাকি, কারণ ওনারা রুম ক্লিন করছিলেন। এই আইল্যান্ডটা মূলত একটা পদ্ম পুকুরের উপর অবস্থিত। এর চারপাশে অনেক পদ্ম ফুল আছে আর চারপাশে অনেকগুলো গাছও আছে। এরপর রুম ক্লিন হয়ে গেলে আমরা রুমে যাই। দেখতে পাচ্ছেন বাচ্চারা অনেক মজা করছিল, কারণ তারা খুবই এক্সাইটেড ছিল এবং তাদের এই রিসোর্টটা অনেক ভালো লেগেছে। প্রতিটি রুমেই একটা বেড ছিল, তবে একটা রুমে ছিল একটা ডাবল সাইজ বেড আর একটা রুমে ছিল কিং সাইজ বেড। এটা ছাড়া একটা বসার জন্য সোফা সেট ছিল এবং একটা ছোট কর্নিশ ছিল। পিছন দিকে একটা জানালা ছিল যেটা পুকুর পাড়ে ফেস করা, আর সাথে একটা দরজাও ছিল যেটা খুললে সরাসরি আপনি পুকুরটা দেখতে পারবেন। যেহেতু এটা আইল্যান্ড, তো চারপাশে খুললেই আসলে আপনি পানিই দেখতে পারবেন, কিছু গাছপালা দেখতে পারবেন। তবে আমাদের সাথে ছোট বাচ্চা থাকার কারণে আমরা ওই দরজাগুলো বন্ধ রেখেছিলাম, না হলে এই দরজাগুলো খুললে বেশ সুন্দর বাতাস আসে। আর এটা হচ্ছে চারপাশে শুধু সবুজ আর সবুজ। আপনি যদি এখানে থাকেন এবং চারপাশে হাঁটা শুরু করেন তাহলেও আপনার মন অনেক ভালো লাগবে, কারণ এখানের প্রাকৃতিক যে পরিবেশটা সেটা সত্যি অনেক সুন্দর। রুমে উঠেই ফ্রেশ হবার পর আমরা আসলে আমাদের রুমের চারপাশটা খুব ভালোভাবে অবজার্ভ করতে শুরু করি, কারণ এই আইল্যান্ডে যেহেতু 2টা রুমই আছে এবং আমরা যেহেতু 2টা রুমেই থাকছি, তার মানে ওই দিন ওই রাতে আমরা ছাড়া আসলে আশেপাশে আর কেউ থাকছে না। আমরা আসার আগে ওনাদের সাথে বারবার ফোনে কথা বলে নিয়েছিলাম যে আসলে এখানে সেফটি কোনো ইস্যু আছে কিনা, বাট ওনারা আমাদেরকে ইনশিওর করেছে যে আপনারা নিশ্চিন্তে থাকবেন, কারণ আইল্যান্ডের চারপাশে 2জন নাইট গার্ড থাকে যারা পুরো রাত সজাগ থাকে এবং তারাও আধা ঘন্টা পর পর বাঁশি বাজিয়ে আপনাদেরকে অ্যালার্ট করে দিবে যে তারা জাগনায় আছে, এবং তারা আসলে তাদের নাম্বারও শেয়ার করে। তো আমরা প্রথমে আইল্যান্ড থেকে বের হওয়ার পর বাম দিকে যাওয়া শুরু করি। এই জায়গাটা কাইন্ড অফ রেস্ট্রিক্টেড, আসলে এমন না আপনি যেতে পারবেন না, বাট এখানে অনেকগুলো পেঁপে গাছ এবং কলা গাছ আছে যেটা তারা পাখিদের জন্য উৎসর্গ করে। তো ফুল ফল কিংবা এখানে পাখিদের ডিস্টার্ব হয় এরকম কোনো ধরনের কাজ করা থেকে তারা নিরুৎসাহিত করে। কিন্তু আমরা আসলে যখন এখানে গিয়েছিলাম তখন দেখেছি অনেক পাখি আছে এবং পাখিরা গাছ থেকে পেঁপে খাচ্ছে, কলা খাচ্ছে।
এই দৃশ্যটা আসলে আমাদেরকে অনেক বেশি আনন্দিত করেছে, কারণ আমার লাইফে এটাই ফার্স্ট টাইম আমি এত কাছ থেকে এতগুলো পাখি দেখছিলাম। আর ডান সাইডে যদি আপনি আসেন তাহলে এখানে মেইনলি ডে অ্যাক্টিভিটিসের জন্য তারা যে টিকিটগুলো সেল করে, মানে যারা বাইরে থেকে আসে গেস্টরা, তারা যে ইকো পার্কটা এক্সপ্লোর করে, এটা মেইনলি সেই পার্কটা। তো এখানে একটা ট্রি হসপিটাল আছে যেটাতে তারা বিভিন্ন ধরনের অ্যাবান্ডেন্ট যে গাছগুলো থাকে, মানে যদি কেউ বাসা করে বা কোনো কিছু করে, কোনো কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য কোনো গাছ যদি কাটা পড়ে বা কাটা পড়ার আশঙ্কা থাকে, এই ধরনের গাছগুলোকে তারা এখানে নিয়ে আসে এবং তারা সেটাকে নার্সিং করে। আপনি চাইলে এখানে ডোনেট করতে পারবেন গাছ। আর এটা হচ্ছে মেইনলি ওয়াচ টাওয়ারের নিচের অংশ। তো আমরা ওয়াচ টাওয়ারের চারপাশটা ঘুরে ওয়াচ টাওয়ারের উপরে ওঠা শুরু করি, কারণ আমাদের মেন উদ্দেশ্য ছিল যে উপরে উঠে চারপাশটা আগে ভালোভাবে দেখা, যে কোন পাশে কি কি আছে, তারপরে ডিসাইড করা যে আমরা কোন দিকটাতে যাব। কারণ রিসোর্টটা এত বড় যে আপনি আসলে একদিক থেকে আরেক দিকে গেলে বুঝতে পারবেন না যে আপনি কোন দিকে যাচ্ছেন। ওয়াচ টাওয়ারে উঠেই সর্বপ্রথম আমরা খুঁজে দেখি যে আমাদের আইল্যান্ডটা দেখা যায় কিনা, এবং কিছুক্ষণ পরেই আমরা আমাদের ওই আইল্যান্ডটা দেখতে পাই, যেখান থেকে আমাদের দুটা রুম স্পষ্ট দেখাচ্ছিল। আমরা চারপাশে যেদিকেই তাকাচ্ছিলাম শুধু সাদা কাশফুল চোখে পড়ছিল, যেটা খুবই মনোমুগ্ধকর। এরপর ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা যে ট্রি হসপিটালটা আছে ওই রোড ঘেঁষে যাওয়া শুরু করলাম। আমার পাকনা বুড়াটা আমার আগে আগে যাওয়া শুরু করে, কারণ সে খুব এক্সাইটেড। যাওয়া আসার পথে সে অনেক পাখি দেখছিল, আর চারপাশে তো অনেক গাছপালা আছে। তো গাছপালার যে আমার কাছে মনে হচ্ছিল সে পাখি দেখে অনেক খুশি ছিল। পাখি ছাড়াও বিভিন্ন রঙের ফড়িং এবং প্রজাপতি তো ছিলই। এই রোড ঘেঁষে আসলে আপনাদের আরো কিছু জলাশয় চোখে পড়বে, যেটার মধ্যে দিয়ে অনেকগুলো কাঠের ট্রেইল আছে, এবং এই প্রত্যেকটা ট্রেইল কিছুটা ওয়াইয়ের মতো, যেগুলোতে ছোট ছোট কিছু রুম আছে। যারা টিকিট করে আসে তারা আসলে এই রুমগুলোতে বসে রেস্ট নিতে পারে। এটা ছাড়াও আপনি যতগুলো পথ দিয়ে হাঁটবেন সবগুলোতে এরকম ছোট ছোট কিছু রুম আছে, যেগুলোতে আপনি বসতে পারবেন বা রেস্ট নিতে পারবেন। তো যারা বাইরে থেকে টিকিট করে আসে তারাও আসলে পর্যাপ্ত বিশ্রামের জায়গা পায়। এই পথ দিয়ে কিছু তো যাওয়ার পর আরো দুটো কাঠের ট্রেইল আছে, যে ট্রেইল দুটো সরাসরি পদ্ম পুকুরে যায়। তো আপনি যদি এই কাঠের ট্রেইলে দাঁড়ান তাহলে আপনি একদম সামন থেকে পদ্ম ফুলগুলোকে দেখতে পারবেন। আর যাওয়া আসার পথে আপনার সাথে কিন্তু বাঘ এবং হরিণেরও দেখা হয়ে যাবে। না, এগুলো অরিজিনাল না, এগুলো আসলে তৈরি, বাট দূর থেকে দেখলে আপনার কাছে মনে হবে যে না, এটা একদমই রিয়েলিস্টিক। বাচ্চাদের জন্য মেইন আকর্ষণটা ছিল এই জলাশয়ের মধ্যে কুমির এবং কাঁকড়ার একটা ভাস্কর্য। তো তারা সেখানে বসে কিছুক্ষণ উপভোগ করছিল, এবং আমি কিছু ভিডিও নিই এবং কিছু ছবিও তুলি তাদের মেমোরির জন্য। শুধু পদ্ম নয়, যাওয়া আসার পথে এই জলাশয়গুলোতে আপনাদের চোখে পড়বে শাপলাও। এনাকে দেখে আতঙ্কিত হবার কিছু নাই। দূর থেকে দেখলে এটাকে সত্যিকারের মনে হলেও কাছে গেলে বুঝতে পারবেন যে এটা তৈরি। তবে যিনি তৈরি করেছেন খুব নিখুঁতভাবেই তৈরি করেছেন। আর এই কাঠের ট্রেটা গাছের উপরে, সো এখানে উঠলে আপনি অনেক উপর থেকে সবকিছু দেখতে পারবেন। এখান থেকে নেমে আমরা আসলে আবারও পদ্মপুকুরের দিকে যাই, কিছু ছবি তুলি এবং ওই দিনের মতো রিসোর্ট ঘোরাঘুরি শেষ করে ফেলি, কারণ আমাদের স্থানীয় কিছু জায়গা এক্সপ্লোর করার ইচ্ছা ছিল।
এটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং সেটার এক্সপিরিয়েন্সও শেয়ার করব। ওই দিন আমরা আসলে একটা ট্রলারে করে 3টা নদীর মোহনাতে গিয়েছিলাম। এটা আপনারা পরবর্তী ভিডিওতেই পাবেন। পরদিন সকালে আমরা রিসোর্টে ব্রেকফাস্ট করেছিলাম। এটা হচ্ছে ওনাদের মেইনলি খাবারের এরিয়া, মানে ডাইনিং এরিয়া। সকালে ছিল ভুনা খিচুড়ি এবং ডিম ভুনা। যে ভাইয়া রান্না করেছিলেন উনি বলেছেন উনি নিজেই বাজার থেকে হাঁসি ডিম কিনে এনেছিলেন আমাদের জন্য। রান্না বেশ সুস্বাদু ছিল, জাস্ট বাসার মতো ফিল হচ্ছিল এবং রান্নার চেয়ে বেশি ছিল আন্তরিকতা, কারণ ভাইয়ারা অনেক আপ্যায়ন করছিলেন। আজকের মতো এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে সন্ধ্যাকালীন যে ভিউটা থাকে, মানে বিকেলের পরবর্তী সময় যে ভিউটা থাকে, সেটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমরা সেখানে ছিলাম 1 রাত এবং 2 দিনের জন্য। এটা মেইনলি দ্বিতীয় দিন ফেরার আগেই করা। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবার নিয়ে অনেক বেশি ঘুরবেন, কারণ ঘুরলে মন ভালো থাকে, ঘুরলে বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।